ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে কথা মুকুল বাংলার যে মূল টেক্সট বইটা রয়েছে তার থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধের নাম সুভাষচন্দ্র, নারায়ণ সান্যালের লেখা সুভাষচন্দ্র। প্রথমেই এই প্রবন্ধের মূল বিষয়টা কি আর লেখক নারায়ণ সান্যাল সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, তাহলে লেখক নারায়ণ সান্যাল সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। তার জন্ম 1924 সালে। বিশিষ্ট সাহিত্যিক এবং বিজ্ঞান গবেষক ছিলেন তিনি। উপন্যাস, চিত্রকলা, ভ্রমণ সাহিত্য, নক্ষত্রলোক ইত্যাদি নানান বিষয়ে তার রচনার পরিচয় পাওয়া যায়। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ যেমন বকুলতলা P.L. ক্যাম্প, বিষের কাঁটা, বল্মিক, কাঁটায় কাঁটায়, অজন্তা অপরূপা ইত্যাদি, জাপান থেকে ফিরে, তারপর নক্ষত্রলোকের দেবাত্মা, নেতাজির রহস্য সন্ধানে, আমি নেতাজিকে দেখেছি, এই সমস্ত কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ। 2008 সালে এই বহুমুখী সাহিত্য প্রতিভার দেহাবসান হয়, অর্থাৎ তিনি পরলোক গমন করেন। এরপর আমরা চলে যাব প্রবন্ধের মূল বিষয়। ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধী এক অবিসংবাদিত নেতা। তার অহিংস সত্যাগ্রহ নীতি কিংবদন্তির মতো স্মরণীয় হয়ে আছে। আমরা জানি মহাত্মা গান্ধীর অবদান, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে ওনার অবদান সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। নেতাজি এই গান্ধীজিকে কিন্তু গুরু বলে মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে তার মতে কিছুটা অমিল দেখা এবং সেই কারণে এর ফলশ্রুতিতে কি হয় না, নেতাজিকে কিন্তু কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়। এরপর তিনি নিজে একটি দল তৈরি করেন। গান্ধীজি যেমন বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, নেতাজিও বলেছিলেন দিল্লি চলো। তবে নেতাজি তার বিবেকের মতামতকে বেশি গুরুত্ব দিতেন। বিবেক না চাইলে সেরকম কাজ তিনি করতেন না। বিবেক চায় না এরকম কাজে কিন্তু তিনি আগ্রহ দেখাতেন না, বা কারো প্ররোচনায় তিনি কাজ করতেন না। নেতাজি আমাদের দেশের স্বাধীনতাকে অন্তত 10 বছর এগিয়ে নিয়ে এসেছেন। সমগ্র প্রবন্ধে এই বীর বিপ্লবীর যে আপোষহীন সংগ্রাম তার কথায় লিপিবদ্ধ আছে। আমরা এই বীর বিপ্লবীর কথা জেনেছি বা আমরা পড়েছি যে এই নেতাজি সুভাষচন্দ্র বসু, উড়িষ্যার কটক শহরে ওনার জন্ম। ভারত মাতার এক বীর সন্তান, কৃতি সন্তান ছিলেন তিনি। তিনি দেশবাসীকে উদ্ধারের জন্য ব্রিটিশদের হাত থেকে, যখন ব্রিটিশরা এদেশে এলো এবং দীর্ঘ 200 বছর ধরে একটা তাণ্ডব চালিয়েছে, ভীষণভাবে অত্যাচার করেছে ভারতবাসীর উপর, ভারত মাতাকে করেছে লাঞ্ছিত, অপমানিত, ঠিক এই সময় রুখে দাঁড়িয়েছিলেন এই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সম্পর্কে আমরা আরও অনেক কিছু জেনেছি। এখন আমরা চলে যাব মূল প্রবন্ধে। মহাত্মা গান্ধীর কাছে সত্যের সংজ্ঞা ছিল অনন্য, অপরিবর্তনশীল, স্থির। দক্ষিণ আফ্রিকায় যে অস্ত্রটি তিনি হাতে তুলে নিয়েছিলেন সে ছাড়া অন্য অস্ত্র ব্যবহার করবেন না। অস্ত্রটা যে ভোঁতা হয়ে গেছে এ কথা যখন বুঝলেন তখনও নতুন অস্ত্র ব্যবহারে সম্মত হলেন না, বরং ক্ষান্ত হলেন যুদ্ধ থেকে। এরকমই ছিলেন মহাত্মা গান্ধী। সারাটি জীবন আঁকড়ে থাকলেন তার চর্চা এবং অহিংস নীতি। একথা বুঝলেন না যে
চরকার শক্তি যতই বেশি হোক, প্রতিটি সৈনিকের হাতে একই অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। স্বয়ং রবীন্দ্রনাথ যখন বললেন, আপনার কাছে আমাকেও অংশ নিতে দিন, বলুন কিভাবে আমি আপনার উদ্দেশ্য সফল করতে পারি। গান্ধীজি তখন জবাব দিলেন, আপনি দৈনিক ৮ ঘন্টা করে চরকা কাটুন। রবীন্দ্রনাথ বিস্মিত হয়ে স্বগতোক্তি করেছিলেন, চরকা কাটলেই যদি স্বাধীনতা পাওয়া যায়, তাহলে তবে মাত্র ৮ ঘন্টা চরকা কাটবো কেন? কেন নয় সারাটা দিন? একথা বুঝবার মতো মানসিক প্রস্তুতি ছিল না জাতির জনকের, যে রবীন্দ্রনাথের হাতের কলমটাই হচ্ছে চরকা। সুভাষচন্দ্রের মানসিক গঠন ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তিনি তার জীবনে পরম সত্যকে খুঁজে ফিরেছেন। সত্যের প্রতি এই অবিচল নিষ্ঠাই সুভাষচন্দ্রের চরিত্রের বৈশিষ্ট্য। এটাই ছিল ওনার চরিত্রের বৈশিষ্ট্য, যে উনি কিন্তু সত্যকে কখনো পরিত্যাগ করেননি। সত্যকে অনুসন্ধান করাই ছিল তার জীবনে তার চরিত্রের বৈশিষ্ট্য। খুব ছেলেবেলায় তিনি পিতামাতার একান্ত বাধ্য ছিলেন, কিন্তু সমাজের প্রয়োজনে যখন মুষ্টি ভিক্ষা করা অথবা কলেরা বসন্ত রোগীর সেবার জন্য গ্রামে গ্রামে ছুটে যাওয়াটা কিশোর সুভাষের কাছে বিবেকসম্মত অবশ্য কর্তব্য বলে মনে হলো, তখন সেই পিতামাতার অসন্তোষ বা অনিচ্ছাকে তিনি গ্রাহ্যের মধ্যে আনেননি। স্কুলের হেডমাস্টার বেনি মাধব দাসকে দেখে একসময় সুভাষচন্দ্রের মনে হলো, এই তার বিবেকের নির্দেশ মতো তিনি তাকেই গুরু বলে মেনে নেবেন। গুরুর কাছে নির্দেশ পেলেন, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির রহস্যময় বৈচিত্র্য তোমার সৌন্দর্য বোধ নীতিবোধকে উদ্বুদ্ধ করুক। সুভাষচন্দ্র কিছুদিন সেই নির্দেশ অত্যন্ত নিষ্ঠা করে পালন করেছিলেন। তিনি ওয়ার্ডসওয়ার্থ, শেলি, ফিটস, রবীন্দ্রনাথের মতো প্রকৃতি প্রেমিক হতে চাইলেন। ভালো লাগে, কিন্তু কোথায় কি যেন ফাঁকা মনে হয়, ঠিক সত্যি প্রাণে বাজে না। কিন্তু ছাড়তে পারলেন না আত্মানুসন্ধানের পথ। ইংরেজের বর্বরসুলভ আচরণ ও স্বদেশবাসীর লাঞ্ছনায় তিনি বারে বারে তার যোগাসন থেকে উঠে আসতেন। পরের জীবনে পথে ঘাটে, ট্রামে, ট্রেনে, এমনকি কলেজে যখন তিনি স্বদেশবাসীকে ইংরেজদের হাতে লাঞ্ছিত হতে দেখতেন, তখন গীতার ২য় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের লক্ষণ তার কাছে হাস্যকর মনে হতো। পরবর্তীকালে ICS এর চাকরিতে ইস্তফা দিয়ে সুভাষ গিয়ে দাঁড়ালেন গান্ধীজির কুটিরে। সেদিন তার পরিধানের স্যুট, চরকার সামনে খদ্দরদারি, গান্ধীজিকে দেখে চমকে গেলেন তিনি। বুঝলেন ওই শান্ত বিদ্রোহী আত্মাই ভারতবর্ষে বীর্যের প্রতীক। মেনে নিলেন গান্ধীজিকে গুরু বলে। নিরস্ত্র বিপ্লবীর অস্ত্র অসহযোগ আর অহিংসাকে গ্রহণ করলেন ব্রত হিসাবে। কিন্তু চৌরি চৌরার ফলশ্রুতিতে তার মোহ ভঙ্গ হল। বুঝলেন গান্ধীজির অসহযোগ আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শেষ কথা হতে পারে না। তখন থেকে তার বামপন্থী মনোভাব কংগ্রেস থেকে বহিষ্কৃত করেন সুভাষ। আপসহীন নীতিকে ভিত্তি করে গড়লেন নতুন দল। যে সুভাষ দেশের জন্য সমস্ত ত্যাগ করেছিলেন, সেই সুভাষকে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়ায় স্তম্ভিত হয়েছিলেন গোটা ভারতবর্ষ। কিন্তু সুভাষ বুক পেতে গ্রহণ করেছিলেন গান্ধীজির ছোড়া মৃত্যু বাণ। এই হচ্ছেন সুভাষচন্দ্র, যাকে আমরা জানি নেতাজি রূপে। বিবেকের নির্দেশে তিনি পিতা মাতার বিরুদ্ধাচরণ করেছেন, ছুটে গেছেন গুরুর সন্ধানে, আবার ফিরে এসেছেন। ওটেন সাহেবকে যারা প্রহার করেছিলেন তাদের নিরঙ্কুশভাবে নিন্দা করতে পারেননি। বিবেকের নির্দেশে গান্ধীজিকে গুরু বলে মেনে নিয়েছিলেন, আর তাকে একদিন ত্যাগও করেছিলেন। বিবেকের নির্দেশে সব কিছু করতে পারতেন তিনি।
অর্থাৎ তার বিবেকে যেটা আসে না, বিবেক যেটা সায় দেয় না, উনি কিন্তু সে কাজ করতেন না। ভারতবর্ষ আজ আবার নিয়তির চৌমাথায় এসে দাঁড়িয়েছে। আজ ভারতবর্ষ শৃঙ্খল মুক্ত, কিন্তু সেই স্বাধীনতা সীমান্তের ভিতর বাহির থেকে যুগপৎ আক্রমণের আশঙ্কায় সন্ত্রস্ত। গুরুতর সর্বনাশের কালবৈশাখী ঘনিয়ে উঠেছে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির ঈশান কোণে। দুনিয়া আজ দুটি বিবদমান শিবিরে বিভক্ত, ধ্বংস কামনায় উন্মাদ। বেশ কয়েক দশক আগেও ভারত এমনি এক চৌমাথায় এসে দাঁড়িয়েছিল। সেই মহেন্দ্রক্ষণে ভারত মাতার এক সন্তানের প্রশ্ন ছিল, কেমন করে দেশের স্বাধীনতা রক্ষা করা যায়? সেদিন তার দুপাশে এসে দাঁড়িয়েছিল ৩০ লক্ষ নরনারী। বিভিন্ন রণক্ষেত্রে খণ্ডযুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন, যদিও বিজয়লক্ষ্মী শেষ পর্যন্ত তার শুভ্র ললাটে চূড়ান্ত বিজয় তিলক এঁকে দেননি। মহাত্মা গান্ধী দেশের অভ্যন্তরে নিরস্ত্র জনগণকে নিয়ে যে অসম যুদ্ধের অবতারণা করেছিলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে মন্ত্রে তারই প্রতিধ্বনি শুনিয়েছিলেন এই বীর সন্তান দিল্লি চলো রণহুঙ্কার। যে বিদেশি শাসক দল ভারত ভূখণ্ডে ২০০ বছর মাটি কামড়ে পড়েছিল, তাদের বিতাড়িত করতে এক মুক্তি ফৌজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই পরাধীন দেশের পূর্ব প্রান্তে। আমরা জানি সেই আজাদ হিন্দ বাহিনী রাসবিহারী বসুর সাহায্যে গড়ে তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই আজাদ হিন্দ বাহিনী নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা যুদ্ধে। এটা ঐতিহাসিক সত্য যে তিনি এই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিলেন। আজ আমরা এইটুকু বলতে পারি, আজ যে স্বাধীনতার কথা আমরা আলোচনা করছি তাকে তিনি এইভাবে অন্তত 10 বছর এগিয়ে এনেছিলেন। 1947-এর আগস্ট মাসে এলো সেই স্বাধীনতা। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই দেশ ছেড়ে চলে গেল। তারপর সমাপ্ত হলো এই বিনা রক্তপাতে শাসনভার গ্রহণের শেষ পর্যায়ে। জন্ম নিল স্বাধীন ভারতবর্ষ। অর্থাৎ দেখো, এই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত মাতার বীর সন্তানের প্রতিজ্ঞা ছিল দেশের স্বাধীনতা। দেশ মাতার কপালে জয়ের তিলক এঁকে দেওয়া। শেষ পর্যন্ত কিন্তু সেটাই হলো। ভারতের গগনে উদিত হলো মুক্তির সূর্য। অর্থাৎ বিদেশিরা ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরও অন্যান্য ভারত মাতার কৃতি সন্তান। অর্থাৎ কি আমরা জানলাম স্বাধীনতা সংগ্রামে এই নেতাজি সুভাষচন্দ্র বসু একটি নাম, একটি উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা সংগ্রামে তার একটা বিরাট অবদান, এবং তার সাথে মহাত্মা গান্ধী সম্পর্কেও আমরা জেনেছি। নেতাজি সুভাষের সাথে এই মহাত্মা গান্ধীর একটা যে সম্পর্ক, তাকে একসময় গুরু বলে মেনে নিয়েছিলেন এবং পরবর্তীকালে মতের অমিল হওয়ায় তাকে আবার ত্যাগও করেছিলেন, এবং সেই কারণে অনেকটা ফল ভোগ করতে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এই গোটা প্রবন্ধে সেই সম্পর্কে নেতাজি সুভাষের যে জয়গাথা, বীরগাথা, স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, সে সম্পর্কে লেখা আছে। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে এবং দেখবে এই প্রবন্ধের মধ্যে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। লেখক নারায়ণ সান্যাল বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দের যে অর্থ, সেগুলো তোমরা অনুসন্ধান করবে, বুঝবার চেষ্টা করবে, তাহলেই কিন্তু এই প্রবন্ধ সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে আসবে। কিছু শব্দের অর্থ দেখো, আমি তোমাদের সাথে আলোচনা করি। যেমন দেখো, এখানে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। অপরিবর্তনশীল মানে কি না, যেটাকে পরিবর্তন করা যায় না, তাই তো। আবার দেখো ভোঁতা, অর্থাৎ কি ভোঁতা মানে ধারহীন, যেটার মধ্যে
ধার নেই। সম্মত মানে কি? রাজি। স্বগতোক্তি, স্বগতোক্তি অর্থাৎ এই শব্দটার অর্থ স্বগতোক্তি মানে আত্মকথা, তাই তো? মনের যে কথা বলা সেটা হচ্ছে স্বগতোক্তি। নিষ্ঠা অর্থাৎ গভীর মনোযোগ। উদ্বুদ্ধ, উৎসাহিত, উদ্বুদ্ধ মানে উৎসাহিত। প্রহার মানে কি? না আঘাত করা, তাই তো? নিরঙ্কুশ ভাবে, এই শব্দের অর্থ কি? না নিরঙ্কুশ ভাবে মানে সম্পূর্ণরূপে, তাই তো? বা বিনা বাধায়, বিনা বাধায় কোনো কর্ম সম্পাদন করা, সেটা হচ্ছে নিরঙ্কুশ ভাবে। চৌমাথা অর্থাৎ চারটি মাথার যে সমাহার, চারটি মাথার মিলন, সেটা হচ্ছে চৌমাথা। আবার দেখো শৃঙ্খল মুক্ত মানে, শৃঙ্খল মানে আমরা জানি শেকল, শৃঙ্খল মুক্ত মানে শেকল মুক্ত বা বন্দি দশা থেকে মুক্ত। যুগপৎ মানে, যুগপৎ মানে হচ্ছে উভয় ভাবে। আশঙ্কা অর্থাৎ ভয়। সন্ত্রস্ত মানে ভীত। ঈশান, আমরা জানি ঈশান একটা কোণের নাম, ঈশান সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হয়। বিবাদমান মানে বিবাদরত। আবার দেখো অভ্যন্তরে মানে ভিতরে। নিরস্ত্র অর্থাৎ অস্ত্রহীন। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ এই প্রবন্ধে ব্যবহার করা হয়েছে। তোমরা অন্ততপক্ষে 5 থেকে 6 বার এই প্রবন্ধটা খুব ভালোভাবে পড়বে এবং প্রবন্ধের মধ্যে যে বাক্যগুলো রয়েছে খুব ভালোভাবে বুঝবে। কোনো শব্দ অসুবিধা হলে চেষ্টা করবে সেটার সমাধান করার, বুঝে নেবার, তাছাড়াও জানাবে সমস্যা হলে। এইভাবে অন্তত 5-6 বার তোমরা এই প্রবন্ধটা খুব ভালো করে পড়বে। আর লেখক সম্পর্কে জানাটা অবশ্যই জরুরি, সেটাও জানবে। তারপরে দেখবে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রবন্ধকে কেন্দ্র করে। কিছু ছোট প্রশ্ন আছে, তারপরে কিছু বড় প্রশ্নও রয়েছে। তারপর ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন রয়েছে। ব্যাকরণের বেশ কিছু প্রশ্ন, অর্থলেখা, বাক্য রচনা, বিপরীত, পদান্তর, এগুলো করার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো।